আমানত ফেরত পাবেন দুর্দশাগ্রস্ত 5 ইসলামী ব্যাংকের গ্রাহকরা। আগে মিলবে সেভিংস ও চলতি হিসাবের অর্থ। চূড়ান্ত অনুমোদন দেবে সম্মিলিত ব্যাংকের নতুন বোর্ড। দেশি পণ্য রপ্তানির নতুন গন্তব্য আফ্রিকার দেশ জিবুতি। ওষুধ, পাট, নিটওয়্যার ও সিরামিক ঘিরে ব্যাপক সম্ভাবনা। নিজস্ব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগও চায় দেশটি। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ধরপাকড়ের প্রভাব দেশটির ক্ষুদ্র ব্যবসায়। আইনি জটিলতা ও নিরাপত্তাহীনতায় দেশে হারা অনেকে। ধাক্কা লেগেছে শেয়ার বাজারেও। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। দুর্দশাগ্রস্ত 5 ইসলামী ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দিতে চূড়ান্ত হয়েছে আমানত পরিশোধ স্কিমের খসড়া। নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিষদের অনুমোদন নিয়ে তা প্রকাশ করা হবে। সবার আগে ফেরত দেওয়া হবে সঞ্চয়ী ও চলতি হিসাবের অর্থ। এদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হলেও অপারেশনাল হেড হিসেবে দায়িত্ব পালন করবেন 5 ব্যাংকের প্রশাসক। সব প্রক্রিয়া শেষ করে ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পেয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক, যেটি এখন আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর অপেক্ষায়। তবে কার্যক্রম শুরুর আগেই নাজমা মুবারককে সরিয়ে নতুন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়াকে। নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের সাথে একীভূত হবে দুর্দশাগ্রস্ত এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংকের গ্রাহকের অর্থ ফেরত দিতে চূড়ান্ত করা হয়েছে আমানত পরিশোধ স্কিমের খসড়া। প্রথম ধাপে ফেরত দেওয়া হবে সঞ্চয়ী আমানত এবং চলতি হিসাবের অর্থ। পর্যায়ক্রমে মেয়াদি আমানত সহ অন্যান্য অর্থ ফেরতের কর্মপরিকল্পনারও ঘোষণা থাকবে স্কিমে। আমানতকারীরা সর্বোচ্চ কত টাকা এই মুহূর্তে ফেরত পাবেন সেটা ধার্য করে দিয়েছে, যে কেউ 2 লক্ষ টাকার বেশি পাবেন না মানে এই মুহূর্তে দেওয়া হবে না, তার অর্থ এই না যে পাবেন না। তাদের এই নতুন নবগঠিত ব্যাংকে তাদের আমানত অবশ্যই সুরক্ষিত থাকবে। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক, রাষ্ট্র বারবার অ্যাসিওর করেছে যে আমাদের কাছে অবশ্যই আপনাদের আমানত সুরক্ষিত থাকবে। নতুন ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের পর দ্রুতই নিয়োগ দেওয়া হবে এমডি। সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও বহাল থাকবেন প্রশাসকরা। অপারেশন হেড হিসেবে দায়িত্ব পালন করবেন তারা। নবগঠিত ব্যাংক নতুন এমডি নিয়োগের মাধ্যমে তারা যখন তাদের ম্যানেজমেন্টটাও গঠিত করে ফেলবে, তখন স্বাভাবিকভাবেই যে প্রশাসক টিম দিয়েছে তাদের কার্যক্রম ক্রমান্বয়ে কমে থাকবে। মানে নবগঠিত ব্যাংকের ম্যানেজমেন্টের কাজ বাড়তে থাকবে, প্রশাসক টিমের কাজ কমতে থাকবে এবং একসময় এটা বিলীন হয়ে যাবে, এটা চলে আসবে। দুর্দশাগ্রস্ত শরিয়া ভিত্তিক 5টি ইসলামী ব্যাংকের 75 লাখ আমানতকারীর জমা আছে 1,42,000 কোটি টাকারও বেশি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। টেকসই রপ্তানি খাতের জন্য দরকার পণ্যের বৈচিত্র্যকরণ। এক্ষেত্রে নতুন গন্তব্য হতে পারে আফ্রিকার দেশ জিবুতি। অর্থনৈতিক অঞ্চল তৈরি করে সেখানে বিনিয়োগ করা সম্ভব। এতে বাণিজ্যে পাবে নতুন মাত্রা। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জিবুতি বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনে এমন পরামর্শ দেয়া হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জিবুতির রাষ্ট্রদূত আবদুল্লাহি আসেহে ইসে। বলা হয়, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার সাথে সংযোগকারী বাণিজ্যিক প্রবেশদ্বার জিবুতি। বিশ্বের 30% বেশি জাহাজ এই দেশ হয়ে লোহিত সাগরকে সুয়েজ খালের সাথে সংযুক্ত হয়। দেশটিতে ওষুধ, পাটের বস্তা, ব্যাগ, নিটওয়্যার, সিরামিক, প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদন সম্ভব। বক্তারা বলেন, ভৌগোলিকভাবে ভালো অবস্থান, নিরাপদ এবং অবকাঠামোগত সক্ষমতা নিশ্চিত করায় তৈরি হয়েছে বাণিজ্য সম্ভাবনা। মোটর গাড়ির ওয়ার্কশপ পর্যন্ত এখানে হতে পারে, ওইসব সুযোগ কিন্তু এখানে আছে। অর্থাৎ আমাদের এত বেশি পপুলেশন, তাদেরকে আমরা ছড়িয়ে দিই। আগে কলোনিয়ালরা ছড়িয়েছে দখল করে, আমরা দক্ষ মানুষ দিয়ে সারা পৃথিবীতে আমার জায়গা করে নিতে চাই। Djibouti is chosen to fight terrorism. জিবুতিতে এরই মধ্যে জাপান, ভারত, কোরিয়া, ইতালির মতো দেশ পণ্য উৎপাদন করছে। পণ্য পরিবহনের সুবিধা এবং উৎপাদন ব্যয় কম থাকায় সুফল মিলছে। বাংলাদেশও এই সুবিধা নিতে পারে। উন্মোচন হতে পারে ব্যবসা ও বিনিয়োগের নতুন দ্বার। বাংলাদেশের রপ্তানি খাতের বহুমাত্রিক অগ্রগতি আন্তর্জাতিক বাণিজ্য মঞ্চে তুলে ধরার লক্ষ্যে ঢাকায় প্রথমবারের মতো সরকারি উদ্যোগে আয়োজন করা হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো।
3 দিন ব্যাপী এই প্রদর্শনী আয়োজন করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ শুধু পোশাক রপ্তানিতেই নয়, বৈচিত্র্যময় পণ্য রপ্তানিতেও দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকারি সহায়তা ও বিনিয়োগ পরিবেশের কারণে চামড়াজাত পণ্য, আইসিটি, কৃষি পণ্য, প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, পাটজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও লাইফস্টাইল পণ্যের মতো খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ক্রেতা, আমদানিকারক, সোর্সিং এজেন্ট এবং বাণিজ্য উন্নয়ন সংস্থাকে এক ছাতার নিচে নিয়ে এসেছে এই এক্সপো। ফলে অংশগ্রহণকারী কোম্পানির জন্য সুযোগ তৈরি হয়েছে। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজন চলবে বুধবার পর্যন্ত। এখানে একসঙ্গে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছে এবং অন্যদিকে আবার বিভিন্ন ধরনের বায়াররা তার পছন্দ মতো প্রোডাক্টগুলো খুঁজে নিতে পারতেছে আর কি। এটা বাংলাদেশের গভর্নমেন্টের বড় ধরনের একটা গ্লোবাল সোর্সিং এক্সপোর্ট একটা বড় একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। বাইরের দেশে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো ইনশাআল্লাহ, কারণ প্রত্যেকের এক একজন একটা আইটেম নিয়ে কাজ করছি, সবারই আইটেম অনেক সুন্দর। আর একবার আমন্ত্রণ, দেখছেন বিজনেস টুডে। 5 ডিসেম্বর শুরু হচ্ছে কেরু চিনিকলের আখ মাড়াই মৌসুম। প্রতি বছরের মতো এবারও আধুনিক প্রক্রিয়ায় মাড়াই কার্যক্রম শুরুর লক্ষ্য মিল কর্তৃপক্ষের। তবে আশঙ্কা দানা বেঁধেছে 102 কোটি টাকার বিএমআরই প্রকল্প নিয়ে। এক যুগ পেরিয়ে গেলেও মেশিন চালু করা যায়নি, হতাশ শ্রমিক কর্মচারীরা। তবে কর্মকর্তারা বলছেন এবারই চালু হবে নতুন মিল হাউস ও বয়লার। কেরু চিনিকলে চিনি উৎপাদন বাড়ানো ও আধুনিকায়নের লক্ষ্যে 13 বছর আগে হাতে নেওয়া হয়েছিল বিএমআরই প্রকল্প। আশা ছিল এতে সহজ হবে আখ মাড়াই, কমবে প্রসেস লস। কিন্তু এত বছরেও বাস্তবায়ন হয়নি এই জরুরি প্রকল্পটি। এই অবস্থায় আগামী 5 ডিসেম্বর থেকে শুরু হবে আখ মাড়াই মৌসুম। গত বছর আমরা একটা ওয়াটার ট্রেল দিয়েছিলাম 16, 17 এবং 18 মার্চ। তো এই 3 দিনের ওয়াটার ট্রায়ালে আমাদের কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। সেই ত্রুটিগুলো পরবর্তীতে সমাধানের জন্য আমরা গত এই 27 অক্টোবর থেকে এখানে আমরা কাজ শুরু করেছি। 2012 সালে শুরু হওয়া এই প্রকল্পের ব্যয় ছিল 46.5 কোটি টাকা। বছরে বছরে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 102 কোটিতে। তারপরও প্রকল্প বাস্তবায়নের শঙ্কা রয়েছে শ্রমিক কর্মচারীদের মনে। প্রকল্পে 100 ফিট হচ্ছে চোং তৈরি করেছে, 20 ফিট হচ্ছে কেটে দেওয়া হয়েছে। এটা কি কারণে করা হয়েছে, কেন এই লুকোচুরি হয়েছে, এটা আমরা জানি না। প্রসেস হচ্ছে দিনে 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 বাড়তি থাকছে। এবারও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু শেষমেশ কি হয় এইটাই দেখার বিষয়। গত বছর ট্রায়াল করছে, কি কারণে হয়েছে না সাকসেসফুল হয়নি সেটা টেকনিক্যাল পার্সনরা তার উত্তর দিতে পারবে। আজকে প্রায় 14 বছর 13 বছরে পা দিয়েছে। একটি লোহা লক্করের জিনিস, এটার স্থাপনের পরবর্তীতে 14 বছর যদি অতিবাহিত হয়ে যায়, তার কর্মক্ষম অর্ধেক আগেই নষ্ট হয়ে যায়। কেরু চিনিকলে সনাতন পদ্ধতিতে প্রতিদিন গড়ে 1000 মেট্রিক টন আখ মাড়াই হয়। আসছে মৌসুমে এখানে 80,000 মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মিল চলবে 72 দিন। যদি আমরা এই মিল চালু করতে পারি, নতুন মিল হাউস এবং বয়লার, তাহলে আমাদের প্রসেস লস কিছুটা কমে যাবে। কাজের গতি দেখছি গতবারের চেয়ে এবারে বেশি। আমরা আশা করছি যে তারা কাজটা আমাদের 5 ডিসেম্বরের আগে সমাপ্ত করতে পারবে ইনশাল্লাহ। কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের এই আশাবাদ বাস্তবে রূপ নেয় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। দর্শক, কিছুক্ষণ আগে যেমনটি জানিয়েছিলাম, দুর্দশাগ্রস্ত 5 ইসলামী ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দিতে চূড়ান্ত হয়েছে আমানত পরিশোধ স্কিমের খসড়া। নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধের অনুমোদন নিয়ে তা প্রকাশ করা হবে। আমরা এই বিষয়ে একটু বিশ্লেষণ জেনে নিতে চাই। সরাসরি কথা বলবো গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিনের সাথে। জনাব নুরুল আমিন, স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। শুরুতে আপনার কাছে যেটি জানতে চাই, নতুন ব্যাংক হিসেবে যাত্রা করছে সম্মিলিত ইসলামী ব্যাংক। আপনি গোড়া থেকেই এই কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। আপনি কি মনে করেন এই উদ্যোগের ফলে আসল সংকটের সমাধান হবে কি? ধন্যবাদ। আপনি জানেন যে যেই প্রেক্ষিতে আজকে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি নতুন ব্যাংকের লাইসেন্স গতকালকে পেয়েছেন এবং কার্যক্রম শুরু করছেন, সেই প্রেক্ষিত হচ্ছে যে এই দেশের ব্যাংকিং সেক্টরে যে কয়টি ব্যাংকে প্রচুর লুটপাটের শিকার হয়েছিল গত রিজিমের মধ্যে, এবং সেখানে তারা যেই পরিমাণ লুটপাট করেছেন তার সবটাই প্রায় আমানতকারীদের 80-90% ওখানে কিন্তু চলে গেছে তাদের কবলে।
ফলে এই লোনগুলো রিকভারি হচ্ছে না, এই লোনগুলো ভালো, এই ব্যাংকগুলো ভালো ব্যবসা করতে পারছে না, এবং সবগুলো ইসলামিক ঘরানার বলে সেন্ট্রাল ব্যাংক একটা বাস্তবসম্মত একটা পরিস্থিতি চিন্তা করে 5টি ব্যাংক একটি বড় ব্যাংক করছেন। এটা একটা সমাধানের জন্য এই পথে যাচ্ছেন। এই জন্য একটি নতুন আইনও পাশ করা হয়েছে, যে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ, যার ফলে ভবিষ্যতেও এরকম কোনো ঘটনা ঘটলে কোনো ব্যাংককে রেজলিউশনের আওতায় আনা যাবে। প্রশ্ন হচ্ছে যে এটা কতটুকু চ্যালেঞ্জিং, কতটুকু সফল, কতটুকু আমরা সময়টা থেকে উত্তীর্ণ হতে পারবো, এর মূলে রয়েছে আমানতকারীদের টাকা। আমানতকারীরা যেন কোনো কারণে বঞ্চিত না হন। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত একটি ব্যাংকে সবাই সাইনবোর্ড দেখেই জেনে শুনেই টাকা রেখেছেন, তারা কেন বঞ্চিত হবেন? এই সমাধান করতে গিয়েই সেন্ট্রাল ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক আমাদের এই পদ্ধতিতে গেছেন। এটা রিজলিউশনের একটি পদ্ধতি। লিকুইডেশন করা যেত, যেটা কয়টা নন ব্যাংকে করছে, এটাকে আরো পলিসি সাপোর্ট বাড়াই দেওয়া যাইত, এটাকে বেইল আউট বেইল ইন করা যেত। কিন্তু মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন এই মুহূর্তের জন্য একটা বাস্তবসম্মত পদক্ষেপ। সেই কারণে 5টি ব্যাংকে ওই নতুন ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে। এটা মার্জারের চেয়ে জনাব নুরুল আমিন, বোর্ডে থাকা বেশিরভাগ সদস্যই তো আমলা করবে এবং সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাবে। আচ্ছা, একটু জানতে চাচ্ছিলাম যে বোর্ডে থাকা বেশিরভাগ সদস্যই তো আমলা, এমন পরিচালনা পর্ষদ দিয়ে ভালো ব্যাংক করা কি সম্ভব, নাকি এটা অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মতোই হয়ে যাবে? আমি সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি। আমি কোনো কিছু দ্বারা না হয়ে আমি যেটা বলতে পারি, প্রাথমিকভাবে এই ব্যাংকটি শুরু করার জন্য এটার জয়েন্ট স্টক থেকে আরম্ভ করে সেন্ট্রাল ব্যাংকের লাইসেন্স থেকে আরম্ভ করে ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং থেকে আরম্ভ করে কাজগুলো করার জন্য একটি বোর্ড দরকার ছিল, যেটা গভর্নমেন্ট নিজেদের আওতার মধ্যেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিপার্টমেন্টে এই কাজটা করেছেন। এইটি ঠিক আছে, এবং এই ব্যাংকটি এখন লাইসেন্স প্রাপ্ত। এই ব্যাংকটি এখন মার্জারের কাজ যেমন করবে, ভবিষ্যতে অপারেশনাল কাজ, ফাংশনাল কাজগুলো করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বোর্ডের বাইরে আরও কিছু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নেওয়া হবে, যেটা গভর্নর মহোদয় একটু ইঙ্গিত দিয়েছেন। এবং অন্য ব্যাংক যেভাবে পরিচালিত হয়, এখানে প্রফেশনাল লোক থাকবে, ব্যাংকার থাকবেন, ইসলামী নলেজের লোক থাকবেন, হয়তো অ্যাকাউন্টেন্ট থাকবেন। সব মিলাই সরকার যেহেতু সম্পূর্ণ মালিকানাধীন একটি বড় ব্যাংক, সেক্ষেত্রে সরকারের স্টেক থাকার কারণে সরকারের রিপ্রেজেন্টেশন এখানে বেশি থাকবে। কিন্তু চালানোর ক্ষেত্রে আমার মনে হয় অভিজ্ঞ লোক, যারা ব্যাংক পরিচালনায় সক্ষম, অতীত অভিজ্ঞতা আছে, এমন লোককে এখানে সম্পৃক্ত করতে হবে। সরকারের নীতিমালা এর মধ্যে যতটুকু কাজ করুক না কেন, এটা কিন্তু কিছুদিন এই ব্যাংকগুলো এখন যেভাবে চলছে প্রাইভেট ধাঁচে, বেসিক ব্যাংক একসময় যেভাবে চলছিল ওই ধাঁচে এটা চালাতে হবে বলে আমি মনে করি। এবং সেই লক্ষ্যে এই বোর্ডটি প্ল্যাটফর্মটা ঠিক করলে অচিরেই হয়তো একটি নতুন বোর্ড, নতুন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের সংখ্যা দিয়ে আমরা সেখানে এখন যেখানে 5 জন 6 জন আছেন, সেখানে হয়তো 7 জন 9 জন 11 জন হতে পারে। আপনি একটু ওয়েট করতে হবে, নিশ্চয়ই ইনিশিয়াল প্রসেসগুলো হওয়ার পরে একটি অভিজ্ঞ লোক দ্বারা পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন হবে, যাতে করে মার্জার প্লাস বিজনেসের বিষয়গুলো দেখাশোনা করা যেতে পারে। সবশেষে আপনার কাছে জানতে চাই, গ্রাহকের আস্থা ফিরিয়ে এনে এমন ব্যাংকের জন্য আমানত সংগ্রহ করা কতটা সহজ হবে? সবাই তো এখন টাকা তুলে নিতে চাইছেন। হ্যাঁ, আপনি একটু এই কথাটা, জনমনের সন্দেহ, আনসার্টেনটি থাকতেই পারে, কারণ এই ব্যাংকগুলো প্রথমেই টাকা দিতে পারছিল না। সেন্ট্রাল ব্যাংকের সহায়তা পাওয়ার পরও কাস্টমার কনফিডেন্সটা এমন পর্যায়ে যায় নাই যে কেউ তার টাকা তুলতে আসবে না। সবাই কিন্তু টাকা এখন তুলে ফেলতে চাইছিলেন এবং চাচ্ছেন। সেন্ট্রাল ব্যাংক লিকুইডিটি সাপোর্ট দিয়ে এটাকে কিছুদিন যেভাবে সুন্দরভাবে হ্যান্ডেল করার চেষ্টা করেছেন, সেটা আমি বলবো সফল হয়েছে। এখন মার্জার অ্যাকুইজিশন হইলে প্রাথমিকভাবে একটা ধাক্কা আসবে, যেটা গভর্নর মহোদয় বারবার বক্তব্যে বলেছেন যে 2 লাখ পর্যন্ত আপনারা নিতে পারবেন, প্রয়োজন না হলে তুলবেন না, প্রয়োজন হলে 2 লাখ পর্যন্ত তুলবেন। আর খুব শীঘ্রই একটি রোড ম্যাপ হবে, কার কত টাকা থাকলে কে কিভাবে কত দিনে পাবেন। আমি এখানে মনে করি অ্যাজ ব্যাংকার, অ্যাজ প্র্যাকটিশনার, আমি এটা মনে করি যে আস্থা ফিরানোর জন্যই যে কাজটি করা হচ্ছে, আস্থা ফিরানোর জন্য এটা সম্পূর্ণ মালিকানা সরকারের হাতে দেওয়া হচ্ছে। তাহলে আমি মনে করি আমানতকারীদের নিরাপত্তা প্রাথমিক বিষয় হচ্ছে সেফ, তারপরে হচ্ছে আস্তে আস্তে প্রয়োজন মতো টাকা তুলতে পারবেন।
যদি এই জিনিসটা চালু হয়, একটি সরকারি মালিকানাধীন ব্যাংকের উপর মানুষের আস্থা না থাকার কোনো কারণ নাই। খালি সচেতনভাবে বোঝানো এবং এটা একটু ক্যাম্পেইন করা, যে কর্মকর্তা কর্মচারীরা আছে তারা যেন নতুন উদ্যমে নতুনভাবে এই ব্যাংকটিকে সাকসেসফুল করার জন্য কাজ করেন। আমি সেটাই দেখছি যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা মোকাবিলা করতে পারলে আমার মনে হয় গ্রাহক আস্থা ফিরে আসবে। আমরা এই দেশের নাগরিক, এই দেশের ব্যাংক, এই দেশ সরকারের সম্পদ, নিশ্চয়ই আমরা ওই বিষয়গুলো বিবেচনায় নেব। জনাব নুরুল আমিন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিয়ে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্রে চলছে অবৈধ অভিবাসীদের ধরপাকড়, আর এর প্রভাব পড়েছে দেশটির ক্ষুদ্র ব্যবসায়। গ্রেপ্তার অভিযানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কমেছে ক্রেতা ও বিক্রেতার আনাগোনাও। অনেকে আত্মগোপনে আছেন। অর্থনৈতিক চাপ, আইনি জটিলতা আর নিরাপত্তাহীনতায় দেশে হারা নিম্ন আয়ের মানুষ। উৎপাদনের পাশাপাশি ধাক্কা লেগেছে শেয়ার বাজারে। শিকাগোর হেরেরা ও রাফায়েল যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসী এই দম্পতি 18 বছর ধরে কর্ন বিক্রি করেই চলছিল তাদের জীবন, কিন্তু 2 মাস ধরে স্বেচ্ছায় গৃহবন্দী তারা। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের জেরে ভ্রাম্যমাণ খাবার দোকানিদের বেশিরভাগেরই অবস্থা এমন। দোকানে ঝুলছে বন্ধের নোটিশ, তাই লিটল ভিলেজের সরগরম পরিবেশ যেন থমকে গেছে। স্বপ্ন দেখেছি শিকাগোতে সুন্দর জীবন গড়ার, কিন্তু এখন বড্ড হতাশ হতে হচ্ছে। বহু কষ্টে দিন চলছে, জীবনের রঙই ফিকে হয়ে যাচ্ছে। শুধু শিকাগোর নয়, মসুরি, কানসাস সিটি, পেনসিলভানিয়া সর্বত্র একই ছবি। হকার থেকে ফল বিক্রেতা, এমনকি ক্রেতারাও ধরপাকড়ের শিকার হচ্ছেন। গ্রেফতারের ভয়ে আতঙ্ক নিয়েই রাস্তায় নামি, কিন্তু ঘরে বসে থাকলে চলবো কিভাবে? বিক্রিও কমে গেছে অর্ধেকেরও বেশি। আমাদের আইনজীবী নিয়োগের সামর্থ্য নেই, বৈধ কাগজ করার আগ্রহ থাকলেও তা পারছি না। বড় বাধা হচ্ছে অর্থনৈতিক সংকট। এই সময়ে যখন দোকানপাট জমজমাট থাকার কথা, বিক্রিবাট্টা সেখানে নেই বলেই চলে। মার্কিন প্রশাসনের শাটডাউনের ধকলও কাটিয়ে ওঠা যায়নি এখনও। খাদ্য সংকটে প্রায় 42 মিলিয়ন মানুষ, অনাহারে অর্ধহারেও দিন কাটছে অনেকের। ধীরে ধীরে এভাবেই গতি হারাচ্ছে বিশ্বের শীর্ষ অর্থনীতির উৎপাদন খাত। ক্রয়াদেশ কমছে কারখানার, বাড়ছে অবিকৃত পণ্যের সংখ্যা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলেছেন, চাপের মুখে গোটা মার্কিন অর্থনীতি। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের সূচকেও লেগেছে বড় ধাক্কা। শাস্তিন অন্তরা, যমুনা নিউজ। স্যামসাং উন্মোচন করল প্রথম মাল্টিফোল্ডিং স্মার্টফোন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড। 3টি প্যানেল খুলে ট্যাবলেট আকারের বড় স্ক্রিনে পরিণত হয় ডিভাইসটি, যা ফোল্ডেবল ফোন বাজারে স্যামসাংয়ের নতুন বাজি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দাম ও প্রযুক্তিগত জটিলতার কারণে আপাতত সীমিত গ্রাহকরাই হাতে পাবেন মোবাইলটি। স্যামসাং ইলেকট্রনিক্স উন্মোচন করল প্রথম মাল্টিফোল্ডিং স্মার্টফোন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড। ফোল্ডেবল ফোনের বাজারে নিজেদের দাপট ধরে রাখতে এই উদ্যোগকে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দুটি নয়, একসঙ্গে 3টি স্ক্রিন খুললে ট্যাবলেট আকারের ডিসপ্লেতে পরিণত হয় স্যামসাংয়ের নতুন এই ফোন। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে কোম্পানিটির প্রথম মাল্টিফোল্ডিং স্মার্টফোনটি। ফোনটি খুললে পাওয়া যায় 10 ইঞ্চির একটি বড় স্ক্রিন, যা গ্যালাক্সি জেড ফোল্ড 7 এর তুলনায় 25% বড়। স্যামসাং জানিয়েছে তাদের ফ্ল্যাগশিপ সিরিজের মধ্যে ট্রাইফোল্ডেই থাকছে সবচেয়ে বড় ব্যাটারি। সুপারফাস্ট চার্জিং সুবিধায় আধা ঘন্টার মধ্যেই হবে 50% চার্জ। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় 2,70,000। দাম এবং উৎপাদন জটিলতার কারণে বাজারের বড় অংশ ধরতে পারবে না স্যামসাং, বরং প্রযুক্তি উৎসাহী নির্বাচিত গ্রাহকরাই আপাতত হাতে পাবেন এই বিশেষ সিরিজ। ফোল্ডেবল বাজার সামনের দিনগুলোতে আরও বাড়বে। বিশেষ করে এই ট্রাইফোল্ড মডেল পুরো সেগমেন্টে নতুন মাত্রা যোগ করবে এবং প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করবে। ট্রাইফোল্ডটি তৈরি হচ্ছে দক্ষিণ কোরিয়াতেই। 12 ডিসেম্বর স্থানীয় বাজারে বিক্রি শুরু হবে। এরপর চলতি বছরের মধ্যেই সিঙ্গাপুর, তাইওয়ান এবং সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পরিকল্পনা। আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারেও আসতে পারে ডিভাইসটি। ফোল্ডেবল ফোনের বাজারে বাড়ছে চীনের নির্মাতাদের প্রভাব। এই পরিস্থিতিতে মাল্টিফোল্ডিং প্রযুক্তি দিয়ে প্রতিযোগিতায় নতুন সুবিধা পেতে চায় স্যামসাং।
অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।